ছোটবেলায় আমরা এই পুকুরেই গোসল করতাম। এখন এই পুকুরটা একটা পরিত্যক্ত পুকুর হয়ে গিয়েছে। এই যে আমি যেখানে হাত দিয়ে দেখাচ্ছি, এখানে বড় একটা জামরুল গাছ ছিল আর প্রচুর জামরুল ধরতো সেই গাছ। এইখানে আরেকটা জামরুল গাছ ছিল, সেটাও নেই। প্রায় ৩-৪ মাস আগে এই গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। ওই যে পুকুরের অপর প্রান্তের যে পাড়িটা দেখা যাচ্ছে, ওখানেও জামরুল গাছ ছিল, আম গাছ, জাম গাছ, প্রচুর ফলের গাছ ছিল। শুনেছি আমার দাদা বেঁচে থাকতে আমার আব্বুর সাথে থেকেই এই গাছগুলো লাগিয়েছিল। আমার বড় ফুপিরও রয়েছে অনেক অবদান। বহু বছর আগেই তিনি মারা গিয়েছেন, যখন আমার আব্বু ছোট ছিল। আমার যেসব ছোট চাচা ছিল তারা এইসব কাজে সাহায্য করেছে কিনা আমি তেমন কিছু শুনিনি, কারণ তারা ছোট ছিল। যাই হোক, তারা হয়তো করতেও পারে। আর বাড়ির সব ছেলেমেয়েরাই কিন্তু সব ধরনের কাজ করেও না। এই যে আমার ছোট মেয়ে এবং আমার ছোট চাচার ছেলে, আমরা আমাদের এই পুকুর এবং জমিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে বিশাল জমিটা, এটা আমার আব্বুর দাদার ছিল। পৈতৃক সূত্রে তার মেয়েরা পেয়েছেন। জমিটি শুনেছি আব্বুর দাদির নামে ছিল, তিনি মূলত তার মেয়ের নামে হয়তো দিয়েছিলেন। আব্বুর ফুপি মানে আমার ওই দাদির ছেলেরা কিছু অংশ আমার আব্বুর কাছে বিক্রি করে গিয়েছিলেন। সেটা হয়তো 18-20 বছর আগের কথা, এর বেশিও হতে পারে। এই যে বড় একটি মেহগনি গাছ দেখতে পাচ্ছেন, এটি আমার আব্বুর কাছ থেকে আমি নিয়েছি। যখন এই গাছটি আমি নিয়েছিলাম তখন একবারেই ছোট, হ্যাংলা পাতলা ছিল। আমাদের বড় একটি মেহগনি গাছ ছিল, আমাদের তখন কাজে লাগবে না, এর জন্য ছোট চাচা বলেছিল যে ওনাদের ওই গাছটা কাজে লাগবে, আমাদেরকে ছোট 2টা মেহগনি গাছ দিয়েছে। সেই গাছেরই একটি গাছ এটা এত বড় হয়েছে আজ। এই যে জমিটা, এই জমির কিছু অংশ তো আমার আব্বু আগেই তার ফুফাতো ভাইদের কাছ থেকে রেখেছিল। আবার একটু আগের কথাতে ফিরে আসি, আর বাদবাকি যে অংশগুলো ছিল সেগুলো যখন বিক্রি করবে তখন আমার আব্বুকে দিবে বলে কথা দিয়েছিল। আর এই জমিটা আমার আব্বুর খুবই প্রয়োজন এবং প্রাপ্য, কারণ আমার আব্বুর ঘরের পাশেই এই জমিটা। বহু বছর আগে যখন এই জমিটি নিয়েছিলেন তখন আমার আব্বু দেশের বাহিরে ছিলেন এবং আমার বড় চাচা থেকেই এই জমিটা রেখেছিল। 13-14 বছর হয়ে গেল আমার বড় চাচাও মারা গিয়েছেন। আমাদের বাড়ি উত্তর সাইডে, আর জমি রাখার সময় একটা অংশ ভুল ক্রমে দক্ষিণ সাইডে রেস্টি হয়ে গিয়েছে। কিন্তু আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল যে আমাদের ঘরের সাইড থেকে এপাশ থেকে সমস্ত জমিগুলো নিবে, যাতে বাড়ির সাইডটা একটু বড় হয়। পরবর্তীতে পাশে যাদের জমি ছিল তাদের সাথেও কথা বলা হয়েছিল এবং তারা বলেছিল যে তারা ঠিক করে দিবে এবং পরবর্তীতে যে জমি দিবে সবই আমার আব্বুকে দিবে। সময়ের সাথে সাথে তাদের মনও পরিবর্তন হয়ে গিয়েছে এবং তারা যে কথা দিয়েছিল সে কথাও আজ ভুলে গিয়েছে। আমার আব্বু তাদের আশ্বাসে মাটি কেটেছেন, ঘর দিয়েছেন, এখন তারা সেটা নিয়ে নানা রকম কলা কৌশল চালাচ্ছে। আর একসময় আমাদের বাড়ি যারা কাজ করে খেয়েছেন, আমার দাদার বাড়ি যারা কাজ না করলে মুখে আহার জোটেনি, তারা আজকে বড় বড় নেতা হয়েছে। আসলে এই কথাগুলো শুনতে হয়তো অনেক খারাপ শোনায় এবং হিংসামূলক শোনায়, কিন্তু আসলেই তাই। মানুষ মানুষের ভালো কখনোই সহ্য করতে পারে না। আমার আব্বু যখন ঘরের সাইড থেকে নতুন করে জমি রেখে বাড়িটা বড় করে ফেলছেন তখন সবার ভিতরে হিংসার সৃষ্টি হচ্ছে। আর এই প্রতিক্রিয়া আমার অনেক আপনজনদের ভিতরেও সৃষ্টি হয়েছেন, কারণ তারাও তো 1% নিতে পারছেন না। তারা যে বাড়ির মাঝখানে কোথাও থেকে কোনো জমি নেওয়ার কোনো সুযোগ তাদের নেই। এখানে তো আমার বাবা তার আপনজনদের কারো কোনো ক্ষতি করছেন না, বরং তারাই আজ হেদায়েত জ্ঞান হারিয়ে আমার বাবার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর গ্রামের কিছু লোকজন চাচ্ছে ওখানে এসে তারা বসতে, নতুন করে তারা জমি নিতে, এজন্য তারা হাজার সমস্যার সৃষ্টি করছেন। একটা সময় আমার দাদা দাদির এই সাজানো সংসারটা কতই না সুন্দর ছিল। পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু, ছেলে মেয়ে নাতি নাতনির কলরবে সারা বাড়ি মুখরিত ছিল। আমার দাদা সমস্ত প্রকার ফল গাছগাছালি বাড়িতে লাগিয়েছিলেন, যে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি কোথাও গিয়ে যাতে হাত না দিতে হয়। অথচ তাদের এই সাজানো সংসারটা তাদের কিছু বেশি বুঝমান সন্তানদের জন্য আজ অগোছালো হয়ে আছে। প্রতিটি মানুষই কিন্তু প্রতিজনের সঠিক প্রাপ্যটা নিয়ে কিন্তু খুব সহজেই ভালো থাকতে পারে, অথচ এই সঠিক বুঝটাই বোঝে কজন। কিছু ব্যথা সময়ের সাথে সাথে মুছে যায়, কিন্তু তার রেশ কাটে না কোনোদিনও।